প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, প্রশাসনের গদিতে বিচার বিচার চাই, বিচার 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 চাই, জ্বালো আগুন জ্বালো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় তরুণী আটক, থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কারণ উদ্ঘাটন ও জড়িতদের শাস্তি দাবি। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাপ। জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান, মনে করে এনসিপি। নির্বাচন প্রভাবিত হবে না দাবি বিএনপির, বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত রাজনৈতিক নেতাদের। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ। বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। এটাই একমাত্র নেতৃত্ব দানকারী দল, এরকম নাই। সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজেরা নষ্ট করছে। বাংলাদেশি শ্রমিকদের ভিসা দিচ্ছে না কাতার, অধরা সম্ভাবনাময় শ্রম খাত। চাহিদা কম থাকায় শ্রমিক নেওয়া কমেছে, জানালো দূতাবাস। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাউড়া 4 লেনের কাজ। প্রকল্প কাটছাঁটের পর সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সিন্ডিকেটের কবলে সিলেটের সড়ক, রেল ও বিমানের টিকিট, পদে পদে ভোগান্তি, পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে পুণ্যভূমি। পর্যটক হারিয়ে রিসোর্ট বিক্রি, হিরিক সেন্ট মার্টিন দ্বীপে জীবিকা হারিয়েছে শত শত বাসিন্দা। বিকল্প আয়ের ঘোষণার নেই বাস্তবায়ন। কক্সবাজার গিয়ে ক্যামেরাম্যান কেউ অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, বিকল্প আয়ের চিন্তা করার জন্য তারা দ্বীপ ছেড়েছে। 2 মাস রাত্রি যাপন করতে পারবো না, এরকম নানা ধরনের তাল বাহানা চলে। তাহলে এভাবে হলে তো মানুষ এক ধরনের জিম্মি হয়ে গেছে। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে পুরান ঢাকার আরমানিটোলার যে বাসায় তার মরদেহ পাওয়া গেছে তার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা অবস্থান নেন বংশাল থানার সামনে। জুবায়েদ হত্যায় জড়িতদের বেলা 12টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। বলেন, টিউশনি করাতে গিয়েই হত্যার শিকার হয়েছেন জুবায়েদ। পুরান ঢাকার আরমানিটোলা পানির পাম্প গলির এই ভবনের 3 তলায় মেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মরদেহ। কিন্তু ভবনটির নিচতলা থেকে প্রতি তলাতেই দেখা যায় রক্তের দাগ। ধারণা করা হচ্ছে নিচতলায় গলায় ছুরিকাঘাত করা হয় এই ছাত্রদল নেতাকে। এরপর প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরের দিকে ছুটে যায় জুবায়েদ। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2 যুবককে দৌড়ে পানির পাম্প গলি থেকে বেরিয়ে যেতে। একজনের গায়ে কালো ও অন্যজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট। তবে ভিডিওতে আসামিদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। জুবায়েদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বন্ধু ও সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ছাত্রদলও এই ঘটনার বিচার দাবি করেছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আসামিকে যেন আইনের আওতায় নিয়ে আসা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। পুলিশ জানায় জুবায়েদ এই ভবনেই টিউশন পড়াতেন। এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রাত 12টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তাকে বংশাল থানায় নেওয়া হয়।
এর পরপরই বংশাল থানার সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ দেখান টায়ারে আগুন জ্বালিয়ে। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। সে টিউশনি করে তার জীবিকা নির্বাহ করে, শিক্ষা ব্যবস্থা খরচ নির্বাহ করে, সেই ছেলেকে এভাবে হত্যা করা হবে, এটা প্রশাসনের একটা নির্লিপ্ততা অবশ্যই আছে। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে। ক্যাম্পাস রিলেটেড বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময় হয়, জোবায়েদ ভাই সেই সকল আন্দোলনের সামনে থেকে লিড করতেন। জোবায়েদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরাও। যারা আমার ভাই পাশ থেকে খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মতো শাস্তি দেওয়া হোক। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাওয়া। নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন জোবায়েদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 9 মাসের আলোচনার পরও জুলাই সনদে স্বাক্ষর করল না সব দল। এর আইনি ভিত্তি না হওয়ায় অনুষ্ঠানেই যায়নি এনসিপি। জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতাকেন্দ্রিক বয়ান বলে মনে করে দলটি। অন্যদিকে বিএনপির দৃষ্টিতে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করা সাময়িক মতভেদ। এর ফলে নির্বাচন বা ভবিষ্যৎ রাজনীতি প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সংস্কার প্রস্তাবে সর্বসম্মত হতে কয়েক দফা বাড়ানো হয়েছে ঐকমত্য কমিশনের মেয়াদ। দূরত্ব কমলেও 84টি প্রস্তাবে একমত হতে পারেনি দলগুলো। অনুষ্ঠানে গেলেও স্বাক্ষর করবে না জানিয়েছিল জামায়াত। পরে তারা সনদে সই করলেও অনুষ্ঠানে যায়নি এনসিপি। 17 অক্টোবর জুলাই সনদে সই করেনি আলোচনায় অংশ নেয়া 5টি রাজনৈতিক দল। কিন্তু এইটার তো আসলে কোনো আইনি ভিত্তি নাই এবং রাজনৈতিক দলগুলো এটার পরবর্তী ইলেকশন পরবর্তীতে এটা মানতে কোনো বাধ্যবাধকতা নাই। মানে এটা রাজনৈতিক কমিটমেন্ট, যেভাবে আমাদের রাজনীতিবিদরা সকাল বিকাল কমিটমেন্ট দিয়ে থাকেন। 17 তারিখ যেই কথা বলেন, 16 তারিখ আরেক কথা বলেন, 19 তারিখ আরেক কথা বলেন। দেশব্যাপী সংস্কারের আওয়াজ জোরে সোরে ওঠে জুলাই আন্দোলনের পর। দলমত নির্বিশেষে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি তাদের। উল্টো পুলিশের সাথে সংঘর্ষে আহত হন কয়েকজন জুলাই যোদ্ধা। নির্বাচনী রাজনীতিতে বিষয়টি কিভাবে দেখছে অন্য দলগুলো? তাদের আহত হওয়ার ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা ওইখানে উপস্থিত হয়েছি এবং এটা আমাদের রক্তক্ষরণ আছে আমাদের ভেতরে। কিন্তু তারপরে আমি মনে করছি যে জাতীয় প্রয়োজন এটা যদি আমরা না করি তাইলে আমরা এরকম একটা ঘটনার ভেতরে পড়ব যেটা আসলে আমাদের শহীদদেরকে ক্রমাগত আরও খারাপ দিকে নিয়ে যাবে। একই দিনে সকলের স্বাক্ষর না হলেও তাতে সমস্যা দেখে না বিএনপি। আলোচনায় অংশ নেয়া সব দলই জুলাই সনদে সই করবে বলে মনে করেন দলের শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। প্রয়োজনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনার পক্ষে দলটি। এতে চাহিদা ও প্রস্তাবের দূরত্ব কমবে বলে মত বিএনপির। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। সনদ স্বাক্ষরিত হলেও বাস্তবায়ন নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক নেতাদের। যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতা, তার কতটা পূরণ হতে যাচ্ছে তা নিয়েও আছে হতাশা। এরাই একমাত্র নেতৃত্ব দানকারী দল, এরকম না। এরা যখন নেতৃত্ব দিয়েছে তখন দলটা ছিল না। সেই যে জড়ো হওয়া যে অংশ, সেই বৈশিষ্ট্য তারা আসলে প্রথম থেকে, আমি দুর্ভাগ্যজনক জাতির জন্য এটা, সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজেরা নষ্ট করছে। বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। যে বিএনপি কোনটায় রাজি হয় না, যে প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবেন, এটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। বিরোধী দলের প্রধান যে থাকবেন সে একই সাথে দলের প্রধান থাকবেন, জামাত আবার সেটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাহলে এটা তো একটা একেবারে খুবই স্পেসিফিক ভাবে মনে হচ্ছে যেন তারা একজন সরকারি দল হবে আর একজন বিরোধী দল। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি। বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কারণ জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, সেগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল একমত।
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যেই সব দলের সম্মতি চাইছে কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ৩-৪ মাস ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন করে ভিসা দিচ্ছে না কাতার। প্রবাসীরা বলছেন, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সম্ভাবনাময় এই শ্রম বাজারটিতে ঢুকতে পারছে না বাংলাদেশিরা। কাতারে বাংলাদেশ দূতাবাস বলছে, কাজের চাহিদা কিছুটা কম থাকায় শ্রমিক নেওয়ার পরিমাণ কমেছে, তবে দ্রুতই আগের মতো স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী রাষ্ট্রদূত। আকবর হোসেন বাচ্চুকের সাথে নিয়ে মাহফুজ মিশুর রিপোর্ট। কাতার ভৌগোলিক অবস্থান, মজবুত অর্থনীতি আর ভূরাজনৈতিক কৌশল, নানা কারণে বৈশ্বিক সংকটে মধ্যস্থতায় এখন সবচেয়ে এগিয়ে কাতার। তেল সমৃদ্ধ এই দেশটিতে কাজ করছে প্রায় 5 লাখের মতো বাংলাদেশি। এই সংখ্যা কাতারের জনসংখ্যার চেয়েও লাখ দুয়েক বেশি। মূলত গেল বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় একটা বড় অংশের বিদেশি শ্রমিক আসে দেশটিতে। তারপর থেকে ভবন বা অবকাঠামো তৈরি সহ অন্য কাজ কিছুটা কম। ফলাফল, আপাতত নতুন করে কাতারে যেতে পারছেন না বাংলাদেশিরা। এমনিতেই অঘোষিতভাবে আজকে 3-4 মাস বাংলাদেশিদের বিষয় বন্ধ এখানে কাতারে। যাও একটা দুটো হইতেছে, আমরা নিকট আত্মীয় স্বজন আনতে চাইতেছি। এটা নিয়েও বাংলাদেশ মেডিকেল সেন্টারে আমাদের অনেক হয়রানি করতেছে। অনেক বড় বড় প্রজেক্টের কাজ কাতারে এখনো চলমান। ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অদৃশ্য কারণে ভিসা বন্ধ। তো আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব, উনি যেন এই ব্যাপারে কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যান। দেশটিতে থাকা 5 লাখ বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখভাল করছে দোহার বাংলাদেশ দূতাবাস। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধের কোনো ঘোষণা জানে না তারা। আবার যখন কনস্ট্রাকশনের কাজগুলো ব্যাপক হবে, মার্কেটগুলো যখন আরো আধুনিকায়ন হবে, হচ্ছে অনেক, এবং ধীরে ধীরে এই নিয়োগগুলো অনেক হতে থাকবে। আপাতত একটু কম হচ্ছে না একেবারেই, মানে আমি ধরে নিচ্ছি যে শতভাগের পরিবর্তে এখন হয়তো 60 বা 70% হচ্ছে এবং অনেক দূরে গিয়ে আসছে। হয়তো আগামী দিনগুলোতে, বছরের মধ্যেই হয়তো 100% নিয়োগগুলো সম্ভব হবে। পাশাপাশি কাতারে দক্ষ শ্রমিকের চাহিদা বরাবরই থাকবে জানিয়ে সেই শ্রমবাজারে কিভাবে শক্ত অবস্থান নিতে পারে বাংলাদেশ, সেই ভাবনার কথাও বলেন রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে যে অদক্ষ শ্রমিকগুলো এখানে আসার পরপরই আমরা যাতে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, বিশেষত ভাষার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, কম্পিউটিং এর ক্ষেত্রে এবং অন্যান্য যে সফটওয়্যার, এআই, এই সমস্ত বিষয়ে যদি আমরা প্রাথমিক ধারণাটাও তাদেরকে আমরা দিতে পারি, সেক্ষেত্রে এই শ্রমিকগুলো ভালো বেতনে চাকরি করতে পারবে। সেই 1976 সাল থেকে কাতারে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশিরা। 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে যে বিপুল পরিমাণ শ্রমশক্তির দরকার ছিল, সেটি খুব স্বাভাবিকভাবেই এখন আর নেই। কিন্তু এখনো দেশটিতে কর্মক্ষম দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা, আর সেই বাজার দখল করতে হলে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শ্রমিক পাঠাতে হবে এ দেশটিতে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, দোহা, কাতার। চোখের জলে প্রিয়জনের মরদেহ বুঝে নিল মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা। রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একে একে বুঝিয়ে দেওয়া হয় 14 জনের মরদেহ, তবে আরও 2 জনের মরদেহ এখনও সেখানে আছে। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় নিহতদের পরিচয়। তাদের দাফনের জন্য পরিবার প্রতি 25,000 টাকা দিয়েছে সরকার। গত 14 অক্টোবর মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 16 জন। তাদের মরদেহ শনাক্তে ময়নাতদন্ত ও ডিএনএর নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ। রোববার রাতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানার ওই আগুনে নিহতদের মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ। এ সময় ঢাকা মেডিকেল মর্গে তৈরি হয় শোকাবহ পরিবেশের। প্রিয়জনের মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমি এতটুকু শাস্তি আবেদন করব যে আমার বোন তো মরে গেছে, আমি তো আমার বোনকে পাবো না কোনোদিন আর। 14 দিন মাত্র আমার বোন ডিউটি করে মরে গেছে। তার চোখে অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে মরার সময় সে নিশ্চয়ই এটাও বলছে যে গেটে যে তালা মেরে দিছে তার বিচারজন খোদা করে। এই প্রথম মান্থে ঢুকছে, এই প্রথম মান্থ তার, এবং যেদিন গেছে, যেদিন দুর্ঘটনা ঘটে এদিন তার লাস্ট ডে ছিল এবং স্যালারি ডে ছিল, সেদিন যায় দুর্ঘটনা। এদিকে মরদেহ দাফনের জন্য ভুক্তভোগী পরিবারগুলোকে 25,000 টাকা করে অনুদান দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তারা খুঁজে পায় না, তারপর ডিএনএ স্যাম্পল নিল, আজকে মেবি জানাইলো যে এরকম তার লাশ পাওয়া গেছে।
কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ দিবে বা কি না করবে এরকম কোনো নিউজ এখনো পাওয়া যায় না। কেমিক্যাল ইয়াতে দগ্ধ হয়ে মারা গেছে। তো আমাদের আজকে লাস্ট অনেক দিন মানে আরও এক সপ্তাহ হয়ে গেছে, তারপর আজকে লাস্ট হস্তান্তর করতেছে। মধ্যরাতে মরদেহ বুঝে পেয়ে যার যার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যানজটের নাকাল হয়েছিলেন খোদ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। কড়া নির্দেশনা দিয়েছিলেন সড়ক ও জনপথ কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের। এরপর থেকে অনেকটাই গতি বেড়েছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত 4 লেন প্রকল্প কাজে। তবে তারপরও নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় বাড়াতে প্রকল্প কাটছাঁটের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবনা। শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে জমে হাঁটু পানি। 8 বছর ধরে চলা 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য সড়কে যাতায়াতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রী চালকদের। চলতি মাসে পরিদর্শনে গিয়ে খোদ সড়ক উপদেষ্টাও নাকাল হয়েছেন যানজটে। ঘণ্টাখানেক গাড়িবহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে পৌঁছাতে হয় পরিদর্শন স্থলে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত 50.58 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয় 2017 সালে। বরাদ্দ হয় 5,781 কোটি টাকা। এরপর করোনা মহামারী, বালু সংকট আর সবশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কয়েক দফা কাজ পেছায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এরপর থেকে ভোগান্তি নিত্যসঙ্গী এ রুটের যাত্রী চালকদের। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে কেবল 60%। সবশেষ পরিদর্শনের পর উপদেষ্টার সার্বক্ষণিক দায়িত্ব পালনের করা নির্দেশনা ছিল সড়ক ও জনপথের 12 কর্মকর্তার প্রতি। 12 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস। ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না, এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে। এরপর বেড়েছে কাজের গতি। প্রাথমিকভাবে সড়কটির খানাখন্দ ভরাট করা হচ্ছে। 12 সদস্যের কমিটির প্রত্যেক সদস্যই আমাদের এই সড়কের বিভিন্ন অংশে কাজ করে যাচ্ছে এবং এই সড়কের আপনারা জানেন সরাইল, আশুগঞ্জ সহ আরও কয়েকটা স্পট রয়েছে যেগুলোতে আসলে যানজট হতো। সেই বিভিন্ন স্পটে আমাদের 12 সদস্যের প্রত্যেক সদস্যই কাজ করে যাচ্ছেন। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে না, শতভাগ সম্পন্ন হতে সময় লাগবে আগামী জুন পর্যন্ত জানালেন সংশ্লিষ্টরা। এছাড়া ধোরখা আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেনের কাজও আপাতত প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। 2027 পর্যন্ত জুনের পর্যন্ত মেয়াদ বৃদ্ধির একটা প্রস্তাব আছে আমাদের নতুন রিভাইজ ডিপিপিতে। ভারতীয় পক্ষের থেকে তো এটা স্থগিত করা হয়েছে। সে বিষয়টা আসলে আন্তর্জাতিক বিষয়। আমার মনে হয় ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আমরা সরকারি অর্থায়নে অথবা রোডস অ্যান্ড হাইওয়ে তখন নিজেই রাস্তাটা করে দিতে পারবে। ভারতের 7 সিস্টার থেকে সড়ক পথে পণ্য আনা নেয়া সহজতর করতে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন প্রকল্প হাতে নেওয়া হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান সব পথে ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা। এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব। সিলেট থেকে আহমদ সাহেবের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। প্রকৃতিকন্যা সিলেট, যার রূপ লাবণ্য আকৃষ্ট করে সবাইকে। প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে, অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি। তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল। বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে গত 1 যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন। তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম্য। সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। যদি আমি 20 বার আসি তাহলে হয়তো 2 বার পাওয়া যায় কিংবা 3 বার পাওয়া যাচ্ছে, বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না। আমার টিকিট দিতেছে না, বলতেছে যে না টিকিট নাই। কত তারিখের আছে সেটাও বলে না। টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে হবে, কিন্তু আমাদের 2012 সালের পরে কালনী ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন পর্যন্ত সিলেটবাসী আমরা কোনো ট্রেন এখনো পাই না। সড়কপথের অবস্থা আরও নাজুক।
2021 সালে শুরু হওয়া 6 লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র 15%। ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় 1 দিন। সড়ক ও রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে। যেখানে 4 ঘন্টা আসার কথা এখানে 8 ঘন্টা সময় লাগছে। মানে এরকম জঘন্য একটা সড়ক যেখানে 30-এর উপর টানতে পারে না গাড়ি। যানজট, রাস্তার কাজ তো খুব স্লো, রাস্তার কাজ ঠিক মতো হচ্ছে না। তুমি দেখলাম 7,000+ টাকা, 1 ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল 13,000+, মানে দুজনের টিকিট 26,000। এই বিমানে চলাফেরা এরা চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করতেছে। এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী। দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা, যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের। প্রবাসী সিলেটের ভাই বোনরা প্রত্যেকটা এমবেসি ঘেরাও করব এবং এই কর্মসূচি যখন আমরা ঘোষণা দেব সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য। 2022 সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি, যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাবিল হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেক্টিভ রাস্তা আছে সবগুলো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। কিছু কাজ আন্ডার প্রসেস আছে, চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটা সমস্যাগুলো সমাধান হবে। এমন ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, ঠিক তেমনি বিরূপ প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্প সহ অর্থনৈতিক খাতে। সিলেটবাসীর প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই এমন ভোগান্তি থেকে মুক্তি মিলবে তাদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। আজ উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা বা শ্যামা পূজা। দুর্গা ও কালী পূজার মধ্যে বিশেষ পার্থক্য হল দুর্গা অন্নদাত্রী, উর্বরা শক্তির দেবী, আর কালী ঘূর্ণি প্রলয়ের দেবী। বলা হয়ে থাকে কালী দুর্গার ললাট থেকে উৎপন্না, অর্থাৎ ললাটের সংকোচনে ক্রোধভাবে প্রকাশিত হয় বলে কালী সদা ক্রোধান্বিত। বাস্তবিক কালী দুর্গারই রূপান্তর বিশেষ। শাস্ত্রমতে দেবী কালীর 11টি রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। কালী পূজার এই আরাধনাকে শ্যামা পূজা বা মহানিশি পূজাও বলা হয়। পূজা উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কালী পূজাতে গৃহে বা মণ্ডপে মৃন্ময়ীর প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী, তাই বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধাম সহ শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়। সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি উৎসব। বরিশালে রবিবার সন্ধ্যা থেকে হাজারো মানুষ অংশ নেন ধর্মীয় আচার অনুষ্ঠানে। প্রায় 200 বছরের প্রাচীন এই উৎসবে স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে ও প্রিয় খাবার রেখে আসেন স্বজনরা। উৎসবে অংশগ্রহণকারীরা বলেন, প্রতি বছর ভূত চতুর্দশী ও পুণ্যতিথিতে এই আয়োজন। এছাড়া চট্টগ্রাম ও ঝালকাঠি মহাশ্মশানে ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শ্মশান দীপাবলি। পাবনার বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা। এই পথ চালু হলে পাবনা থেকে ঢাকায় চলাচল যেমন সহজ হবে, তেমনি বাড়বে আর্থিক সমৃদ্ধিও। দেরিতে হলেও সরকারের নেওয়া এই সিদ্ধান্তে স্বস্তিতে জেলাবাসী। পাবনা শহর থেকে বাস কিংবা অন্য বাহনে প্রথমে কাজিরহাট, এরপর 16 কিলোমিটার নৌপথে আরিচা, প্রায় 72 কিলোমিটারের যাত্রা। আরিচা থেকে রাজধানীতে আসতে আরও 77 কিলোমিটার। পাবনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য সব পণ্য পৌঁছে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা। এত সময় ধরে যাতায়াতের ধকল, নষ্ট হয় কাঁচামাল, সাথে যুক্ত হয় বাড়তি খরচ। কাজিরহাটে যারা ফেরিতে যাইতে পারেন না, অনেক জাম, সেতু ঘুরে গেলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি লাগে। যদি এই রোডটা হয়ে যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয়, অল্প খরচে আমরা ঢাকায় পৌঁছাতে পারি। কাজিরহাট থেকে আরিচা গেলে আমাদের অনেক টাইম লাগে, 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। তবে বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগ ভোগান্তি অবসানের আশা জাগিয়েছে পাবনাবাসীর বুকে। ঢালার চরের নারাদহ থেকে খাসচর পর্যন্ত লিংক রোড তৈরি হলে নদীপথের দূরত্ব কমবে 12 কিলোমিটার, মানে মাত্র 4 কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছানো যাবে আরিচায়। এতে শুধু যাতায়াতের সুবিধাই নয়, ঘুরবে অর্থনীতির চাকাও, বলছেন স্থানীয়রা।
এই ফেরিঘাটটা এখানে নির্মাণ করা হয়, তো আসলে আমাদের প্রায় 20 মিনিটের মতন সময় লাগবে। তো আমাদের আসলে সময় বাঁচবে, তো আমরা একদিনে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে আসবো। এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কাজিরহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল নারাদহ থেকে খাসচর লিংক রোড তৈরির সম্ভাব্যতা যাচাই করেন। চর এলাকাটা আসলে কতটুকু নেভিগেবল, কতটুকু আপনার এই রেস করতে হবে, এই বিষয়গুলি এখন এই পর্যায়ে আমরা দেখব। দেখে যদি সন্তোষজনক হয় প্ল্যানিং কমিশনে পাঠাবো, প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভাল দিলে এটা একটা কেস। 9 বছর আগে খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের জন্য কাজিরহাট থেকে 12 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয়, কিন্তু সে সময় বেশ কিছু জটিলতায় আর আলোর মুখ দেখেনি এই রুটে ফেরি চলাচল। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। উপার্জন বন্ধ, তাই সেন্ট মার্টিনে রিসর্ট বিক্রি করে দিচ্ছেন অনেকে। পর্যটক আগমন সীমিত করার প্রভাব পড়েছে দ্বীপটির মানুষের জীবন জীবিকায়। চলছে না সংসার, বিকল্প আয়ের ব্যবস্থা করার ঘোষণা বাস্তবায়ন না হয় সংকটে পড়েছেন তারা। এই অবস্থায় আসন্ন মৌসুমে পর্যটক আগমনে অনুমতির আশায় আছে ব্যবসায়ীরা। কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবের পাঠানো রিপোর্টে বিস্তারিত। যে সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসুদের ভ্রমণের তৃষ্ণা মেটায়, সে সেন্ট মার্টিনের বাসিন্দারাই এখন অভাব অনটনে ছাড়তে চাইছে দ্বীপ। গত বছর থেকে সেন্ট মার্টিনে পর্যটক আগমন সীমিত করায় আয় উপার্জনের রিসোর্ট এখন তাদের গলার কাটা। তাই তো অর্থ কষ্টে রিসোর্টের পাশাপাশি শেষ সম্বল ভিটেমাটিও বিক্রি করে দিচ্ছেন এই দ্বীপের বাসিন্দারা। আমার বাচ্চাদেরকে লেখাপড়ার স্বার্থে এবং আমাকে বাসার স্বার্থে, সাংসারিক জীবনটা মোটামুটি বাসার স্বার্থে আমাদেরকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে। এখানে আমার যাই আছে তাই বিক্রি করে বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য হলে তো করা যাবে, এখানে বসে থাকলে তো কোনো কিছু করা যাবে না। সেন্ট মার্টিনের বেশিরভাগ বাসিন্দাদের জীবন জীবিকা পর্যটন নির্ভর। দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকার পর্যটক আগমন সীমিত করায় সংকটে পড়েন সবাই। কেউ রিসোর্ট, কেউ স্বর্ণ বিক্রি করে সংসার চালাচ্ছেন, অনেকে কাজের সন্ধানে দ্বীপ ছেড়েছেন। অর্থনৈতিক ও মানবিক সংকটে দ্বীপবাসীর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা ঘোষণার বাস্তবায়ন হয়নি 1 বছরেও। একটা কক্সবাজার গিয়ে ক্যামেরাম্যান কেউ অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, বিকল্প আয়ের চিন্তা করার জন্য তারা দ্বীপ ছেড়েছে। 8-9 ঘন্টা জার্নি করে এখানে পর্যটকরা আসবে, এসে যদি তারা একটি রাত থাকতে না পারে, এমনি হুট করে আবার যদি চলে যেতে হয়, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এরা এখানে আসবে না। দ্বীপের কিছু মানুষের জীবিকা মাছ ধরা, কিন্তু বৈরী আবহাওয়া সহ নানা কারণে তাও অনিয়মিত। কষ্টে আছেন তারাও। এবছর একটু বেশি খারাপ ছিল আবহাওয়াটা, তারপরে আবার 65 দিন একবার বন্ধ, 22 দিন আরেকবার বন্ধ। সেক্ষেত্রে ওটাতেও সেভাবে আশানুরূপ কোনো আয়ের উচ্চটা হয়নি। 2 মাস রাত্রি যাপন করতে পারবো না, এরকম নানা ধরনের তাল বাহানা চলে। তাহলে এভাবে হলে তো মানুষ এক ধরনের জিম্মি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের অনুমতির আশায় আছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। আমরা দ্বীপবাসীর পক্ষ থেকে অনুরোধ করব, বিষয়গুলো সুবিবেচনার সহিত দ্বীপের মানুষের রুজি রুটি ইনকামের যে পথ, এই পথগুলো সুগম করে দেবেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানেও এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আভাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা। সেন্ট মার্টিন কখনো বন্ধ না। যেই 4টা মাস সেন্ট মার্টিনে পর্যটন চলে, সেই 4টা মাসে আমরা কিছু নিয়ন্ত্রণ দিয়েছি পর্যটনের উপরে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এইচএসসি পরীক্ষায় এবার সাতক্ষীরায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকেই অকৃতকার্য। ফলাফল হতাশাজনক বলছেন শিক্ষাবিদরা। নিজেদেরও দায় আছে জানিয়ে শিক্ষার্থীরা বলছে, অনলাইন আসক্তি লেখাপড়া থেকে দূরত্ব বাড়িয়েছে। 16 অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশের দিনে স্তব্ধ সাতক্ষীরা মহিলা কলেজ। এখানকার 662 পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য 325 জন। এমন ফলাফলে হতাশ কলেজ অধ্যক্ষ। জানালেন, ক্লাসমুখী করা যাচ্ছে না শিক্ষার্থীদের। আমাদের গার্জিয়ান কেমন যেন হয়ে গেছে, তাদেরকে দেখেও আমরা সাড়া পাই না। তো সেজন্য আমার কাছে মনে হয় যদি ক্লাসমুখী হয়, যদি কোচিংমুখী না হয়ে যদি ক্লাসমুখী হয়, তা নিঃসন্দেহে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। ইদানিং শিক্ষাক্ষেত্রে একটা হতাশা বিরাজ করছে যে শিক্ষার্থীরা এখন সেইভাবে আর ক্লাস করে না
এবং এটা শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশের চিত্র। সাতক্ষীরা সরকারি কলেজে 1153 জনের মধ্যে উত্তীর্ণ 905 জন, ফেল 248 শিক্ষার্থী। পাশের হার 78.49%। ফলাফলে সন্তুষ্ট নয় কলেজ কর্তৃপক্ষ। ভর্তির প্রতি খুব আগ্রহ আমাদের এখানে। ভর্তি হওয়ার পরে আর ক্লাস নিতে হতে চান, 2-3 মাস পরে ওই কোচিংয়ে রিলেটেড হয়, কেউ প্রাইভেট পড়ে, আর বাসা থেকে বলে আসছে যে আমি কলেজে আসছি, কিন্তু সে কলেজে এসে নাম করে ধরেন ওই আপনার ফিল্ডের আশেপাশে বা আমাদের পুকুর ধারের আশেপাশে। সাতক্ষীরা কমার্স কলেজ, এখান থেকে অংশ নেয় 2 শিক্ষার্থী, তারাও অকৃতকার্য। আখড়াখোলা আইডিয়াল কলেজ, ইসলামিয়া মহিলা কলেজ থেকেও পাশ করেনি কেউ। কখনো দেখিনি তো কলেজ চালু করতে হতে, আর কোনোদিন ওরিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস কোনো কিছু দেখিনি। জেলায় এবারের এইচএসসিতে অংশ নেয় 16,519 শিক্ষার্থী। এদের মধ্যে অর্ধেকই অকৃতকার্য। ফল বিপর্যয়ে নিজেদেরও দায়ী দেখছেন শিক্ষার্থীরা। রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে ক্লাসে আসা উচিত, ক্লাসে ফেরা উচিত। টিকটক, তারপরে অন্যান্য যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতে সবাই অ্যাক্টিভ থাকে, যার কারণে পড়াশোনা থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টাপাল্টি অভিযোগ করছেন শিক্ষক, অভিভাবকরা। স্যারদেরও দায়িত্ব আছে, স্যারেরা যে সবাই পড়াশোনা করায় তা তো না। আর ফাইনাল পরীক্ষাগুলো হয়, মিড টার্ম পরীক্ষাগুলো হয়, সেগুলো পরীক্ষা ঠিক মতন দিচ্ছে কিনা, রেজাল্ট কেমন আসছে, এই জিনিসগুলো যদি তারা মানে স্টুডেন্টের সাথে নিজেরাও যদি পর্যবেক্ষণ করে, রেজাল্ট ভালো হওয়ার জন্য একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষাবিদরা বলছেন এখন ক্লাস পড়তে চায় না শিক্ষার্থীরা। সন্তানরা কোথায় কি করছেন তার খবরও রাখছেন না অধিকাংশ অভিভাবক। ফলে ঘটছে ফলাফল বিপর্যয়। অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিকল্প দেখছেন না শিক্ষা সংশ্লিষ্টরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। তিস্তায় ন্যায্য পানি বন্টনের দাবি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে উত্তরাঞ্চলের মানুষের চলমান আন্দোলনের সংহতি জানিয়ে মশাল মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রুয়েটের প্রধান ফটকে শেষ হয়। এ সময় বিভিন্ন বিভাগের জেলা সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। মিছিলকারীরা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা তিস্তায় ন্যায্য পানি বন্টনের দাবিকে আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চান। যুদ্ধবিরতির মাঝেই গাজায় ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কমান্ডার সহ কাশেম ব্রিগেডের 6 সদস্য। স্থানীয় সূত্রে বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মধ্য গাজার আল জাওয়াইদা শহরে হামলায় মারা গেছে হামাসের সশস্ত্র শাখার সদস্যরা। নিহতদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া আল মাবুহু, যিনি ছিলেন জাবালিয়া ব্যাটালিয়নের এলিট ইউনিটের কমান্ডার। শহরের সমুদ্র তীরবর্তী এলাকার একটি ছোট সি বিচ ক্যাফে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এছাড়া খান ইউনিসেও 12 দফা বোমা বর্ষণ করেছে নেতানিয়াহু বাহিনী। এক বিবৃতিতে একথা স্বীকারও করেছে আইডিএফ। দাবি, হামাসের সন্ত্রাসী ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে এই হামলা। এছাড়া আটকে রেখেছে ধানবাহী ট্রাক, ঢুকতে দিচ্ছে না গাজায়। যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলার কয়েক ঘন্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করেছে ইসরায়েল। হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোয় পাল্টা অভিযানে বাধ্য হয়েছে আইডিএফ, এমন দাবি তেল আবিবের। ফিলিস্তিনি স্বাধীনতা কাবিলা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোরভাবে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এর আগে রোববার গাজায় রাফায় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামাস হামলা চালিয়েছে বলে দাবি করে ইসরায়েল। 2 সেনা মৃত্যুর কথাও জানায়, যদিও দায় অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। হামাসের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় কোনো সংঘাতের খবরই পায়নি তারা। এক বিবৃতিতে কাশেম ব্রিগেড জানিয়েছে, বিভিন্ন শাখার যোদ্ধাদের সাথে যোগাযোগের সুযোগ নেই তাদের। আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের চামান ক্রসিং। 2 দেশের তীব্র সংঘাতে দেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকদিন ধরে আটকে ছিলেন অনেক আফগান ব্যবসায়ী। কাতারে যুদ্ধবিরতি চুক্তির পর তারা এখন ফিরছেন নিজ ভূমিতে। ফিরছে পাকিস্তানে আশ্রয় নেওয়া অনেক শরণার্থী। তবে এখনও স্থগিত রয়েছে আফগানিস্তান থেকে ব্যবসা ও পায়ে চলাচল। তোরখাম ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকলেও যুদ্ধবিরতি চুক্তির খবরে সন্তুষ্ট 2 দেশের সাধারণ মানুষ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিনের ব্যাপক গোলাগুলির মাঝে আটকে ছিলেন এসব আফগান নাগরিক। অবশেষে সুযোগ পেয়ে পায়ে হেঁটেই তাড়াহুড়ো করে নিজ দেশে ফিরছেন তারা।
জীবিকার তাগিদে আফগানিস্তানের অনেক ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ব্যবসা করেন পাকিস্তানে, কিন্তু সম্প্রতি দুদেশের তীব্র সংঘাতে অবরুদ্ধ হয়ে পড়েন তারা। কাতারে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এসব পেশাজীবী। যুদ্ধের কারণে গত 3 দিন ধরে এখানে আটকা পড়েছিলাম। কাতারে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। শরণার্থীরা অনেক কষ্ট ভোগ করছিল, তবে এখন এই শান্তি চুক্তির পর দেশে ফিরতে পেরে বেশ খুশি আমরা। আমি একজন ব্যবসায়ী, সীমান্ত পার হয়ে ব্যবসা করি। 3 দিন আগে আবারও সংঘাত শুরু হওয়ায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সবাই নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। পরিবার নিয়ে নিজ দেশে ফিরছে বিভিন্ন সময় আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনেক শরণার্থীও। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে পশ্চিম দক্ষিণ পাকিস্তানের চামান ক্রসিং। দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের বাসিন্দারাও। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি চুক্তি একটি ভালো ঘটনা। আমরা প্রতিবেশী মুসলিম দেশ, তাই আমাদের মিলেমিশে বসবাস করা উচিত। উত্তেজনা বাড়লে উভয় দেশই ক্ষতির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে এখন দুই দেশের সাধারণ মানুষের আশা, নতুন করে আর সংঘাতে জড়াবে না ইসলামাবাদ আর কাবুল। স্বাভাবিক হবে সীমান্তের সকল ব্যবসায়িক ও যাতায়াত কার্যক্রম। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। সামনে পশ্চিমা উৎসব হ্যালোইন, সে উপলক্ষে পোল্যান্ডে হয়ে গেল সবচেয়ে বড় ও ওজনদার কুমড়ো বাছার প্রতিযোগিতা। ওয়ার্সোর এবারের আসর জয় করল 546 কেজির এক মিষ্টি কুমড়া। নান্দনিকভাবে নানা রং আর আকৃতির ফলন উপস্থাপনা দেখতে ভিড় জমিয়েছিল দেশটির বিভিন্ন প্রান্তের মানুষ। পোল্যান্ডের ছোট্ট শহর ওয়ার্স বছর জুড়ে নিরিবিলি থাকলেও এই সময় হয়ে ওঠে উৎসব মুখর। হ্যালোইনকে কেন্দ্র করে এখানকার কৃষকরা ব্যস্ত সবচেয়ে ভারী কুমড়ো প্রদর্শনে। ঢাউস সাইজের কুমড়ো নিয়ে হাজির হয়েছে প্রতিযোগীরা। কোনোটি আবার ওজন করতে ব্যবহার করা হচ্ছে ক্রেন। বিভিন্ন আকৃতির মিষ্টি কুমড়ো প্রদর্শনী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে পর্যটকরা। ওয়ার্সের বার্ষিক হেভিয়েস্ট কুমড়ো প্রতিযোগিতায় এবারের আসর জয় করল 546 কেজির মিষ্টি কুমড়া। নাম তার ক্লেমেন্টিনা। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই কুমড়োটি। উৎপাদনের জন্য প্রায় $1300 পুরস্কার পেলেন কৃষক। তবে অংশগ্রহণকারীদের কাছে সবচেয়ে বড় পুরস্কার নিজের হাতে বড় কুমড়ো ফলানোর আনন্দ। এটি আমার প্রথম এত বড় কুমড়ো যা রেকর্ড তৈরি করেছে। আমার দ্বিতীয় বৃহত্তম কুমড়ো ছিল 330 কেজি। আমি 6 বছর ধরে কুমড়ো চাষ করছি এবং প্রতি বছরই আমার কুমড়ো আগের বারের তুলনায় বড় হয়। সরকারি ওয়েবসাইট অনুসারে পোল্যান্ড ইইউ এর বৃহত্তম কুমড়ো উৎপাদনকারী দেশগুলোর একটি। পলিশ কুমড়োর সবচেয়ে বড় ক্রেতা হলো প্রতিবেশী দেশ জার্মানি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। একই ধরনের কুমড়োর জন্য অনেক সময় এবং নিষ্ঠার প্রয়োজন। আমাদের প্রায় প্রতিদিনই এটির যত্ন নিতে হয়। আমরা ঘুম থেকে উঠে কুমড়ো দেখি সবকিছুই ঠিক আছে কিনা, কোনো ক্ষতি হচ্ছে কিনা। সন্ধ্যায় আমরা এটি ঢেকে রাখি যাতে এটি রাতে উষ্ণ থাকে। পশ্চিমা উৎসব হ্যালোইনের অন্যতম অনুষঙ্গ এই মিষ্টি কুমড়া। এ সময় সবজিটি ভৌতিক মুখাবয়ে কেটে সাজানো হয় বাড়িঘর আর আঙ্গিনায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের পরাজয়ে নারী বিশ্বকাপে সেমির স্বপ্ন টিকে থাকলো বাংলাদেশের। তবে শেষ চালের আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগার্সদের সামনে। ম্যাচ শুরু হবে আজ বিকেল 3:30টায়। টানা 4 ম্যাচ হেরে কঠিন সমীকরণের মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাই তো লঙ্কানদের পাশাপাশি জয় পেতে হবে ভারতের বিপক্ষেও। ইংল্যান্ডের কাছে ভারতের পর নিউজিল্যান্ডের পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের সমান 6 পয়েন্ট থাকে। তখন বড় ব্যবধানের জয় জিততে হবে বাংলাদেশকে, কারণ রান রেটে অনেক পিছিয়ে আছে টিম টাইগ্রেস। এদিকে সেমির আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকে হারাতে হবে শ্রীলঙ্কাকে। সেই সাথে প্রার্থনা করতে হবে যেন ভারত হারে সবকটি ম্যাচে। এছাড়া ইংল্যান্ডকেও জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। মিরপুরে এ ধরনের উইকেটে খেললে আত্মবিশ্বাস পাবে না ব্যাটাররা। রান করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং, এমনটাই ভাবনা মিনহাজুল আবেদিন নান্নুর। সময় দিলে অধিনায়ক মিরাজও আস্থার প্রতিদান দেবেন বিশ্বাস সাবেক এই অধিনায়কের। পরিশ্রমের ফল পেয়েছেন রিশাদ, মনে করেন বিসিবির এই কর্তা। এদিকে সিরিজের শেষ 2 ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে স্পিনার নাসুম আহমেদকে।
আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই জয়, যদিও কাটেনি বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থা। তার উপর কালো মাটির উইকেট নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, এ ধরনের উইকেট অনেক চ্যালেঞ্জিং, আত্মবিশ্বাস যোগাবে না ব্যাটারদের। অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ একটা ব্যাটসম্যান কোনোদিন স্বাচ্ছন্দ্যে এখানে ব্যাটিং করাটা ডিফিকাল্ট। আপনি সেট হতে পারবেন না, যে কোনো সময় একটা বাজে বলও আপনাকে আউট করে দিবে, একটা বড় এত বড় টার্ন, আনইভেন বাউন্স। এই ধরনের উইকেটে ব্যাটসম্যানরা কোনোদিন কনফিডেন্ট পায় না, হয়তো আপনার রেজাল্টটা পাবে, কিন্তু ব্যাটসম্যানদের যেটা উন্নতির যে দিকগুলি আছে ওগুলি থেকে আপনি কোনো কিছু পাবেন। আমরা বাইরে থেকে যথেষ্ট সমালোচনা আলোচনা করি যে মিরপুরের উইকেট নিয়ে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু রেজাল্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে র্যাঙ্কিংয়ে এখন আমরা 10 নম্বর। সবশেষ ম্যাচে ব্যাকফুটে থাকা বাংলাদেশকে জয় এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যার আজকের অবস্থানের পেছনে বড় ভূমিকা আছে নান্নু বাশারদের। ম্যাজিক্যাল স্পেলে ক্যারিবিয়ানদের ধসিয়ে দেয়া রিশাদ পেয়েছেন সর্বোচ্চ পরিশ্রমের ফল, বলছেন সাবেক এই অধিনায়ক। আমরা প্রথম দিকে লিখনকে দেখেছিলাম, তারপরে আমিনুল, বিপ্লব, তারপরে রিশাদ, তো সব কিছু মিলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং রিশাদকে নিয়ে একটু বেশি হয়েছিল, কারণ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আমরা ওর জন্য টিম পাচ্ছিলাম না খেলানোর জন্য। এইভাবে হাই পারফরমেন্সে ওকে কিন্তু যথেষ্ট ভালোভাবে নার্সিং করি আমরা, এবং এনসিএলে লেগ স্পিনারের জন্য একটা স্পেস করে দিয়েছিলাম, যার বাধ্যতামূলক যাতে লেগ স্পিনার খেলাইতে পারে। রিশাদের সবচেয়ে ভালো গুণ হলো যথেষ্ট হার্ড ওয়ার্কার, এবং যথেষ্ট ওর অ্যাবিলিটি যতটুকু ছিল তার থেকে বেশি ওর চেষ্টা করেছে। এদিকে টাইগারদের পারফরমেন্সে ব্যাটিংয়ের পাশাপাশি কাঠগড়ায় মিরাজের অধিনায়কত্ব। এই সংস্করণে অধিনায়ক মিরাজকে নিয়ে প্রশ্ন উঠলেও এক সিরিজ দিয়েই বিচার করতে চান না নান্নু। একটা দুটো সিরিজ দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না, অ্যাটলিস্ট যদি 6টা সিরিজ যদি না যায়, লম্বা স্পেল যদি না যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ক্যাপ্টেন কতটুকু কীভাবে টিমকে চালাচ্ছে। আন্ডার-19 ক্যাপ্টেন ছিল এবং যথেষ্ট ভালো ক্রিকেটার, তো মেধা যথেষ্ট আছে। আমার মধ্যে ওর পক্ষে ক্যাপ্টেন্সিতে কোনো হার্ড ওয়ার্ক না, তো যেভাবে টিমকে পরিচালনা করেছে, সামনে হয়তো আলো এক্সপিরিয়েন্স গেইন করে আরও ভালো করবে আশা করি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের খবর। রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। ফাইনালের মঞ্চে জোড়া গোল করে সব আলো নিজের দিকে করে নিলেন ইয়াসির জাবিরি। চিলির স্তাদিও ন্যাশনালে 7ম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। উল্টো যতবারই বলের নাগাল পেয়েছে ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো। বিশেষ করে প্রথমার্ধের প্রতিপক্ষের রক্ষণে চিন্তার কারণ হয়েছিলেন ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনরা। খেলার 12 ও 29 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জাবিরি। পরে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করলেও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে 2-0 গোলের জয় প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আফ্রিকার দেশ মরক্কো। স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা 11 ম্যাচে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। স্বাগতিকদের মাঠে শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল মাদ্রিদ। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে স্বরূপে ফিরে আসে লস ব্লাঙ্কোসরা। খেলার 77 মিনিটে ভিনিসিয়াস কোনই দিয়ে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন নিয়ম। খেলার 80 মিনিটে গিলেরের পাস ধরে বক্সে ঢুকে শট দিয়ে রিয়ালকে 1-0 গোলের লিড এনে দেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের খেলা 6 মিনিট বাকি থাকতে এবার ভিনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উইঙ্গার অ্যালেক্সান্ডার ক্রিসকে। ফলে 9 জনের দলে পরিণত হওয়া গেতাফে আর ফিরতে পারেনি ম্যাচে। এই জয়ে 24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আবারও শীর্ষস্থানে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাধ্যমে প্রায় 1 দশক পর প্রথমবারের মতো অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল রেড ডেভিলস। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে ম্যানইউ। ম্যাচের 2 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন ব্রায়ান এমবুমো। টানা 3 ম্যাচে হারের ধাক্কায় জর্জরিত লিভারপুল অনেক চেষ্টার পর দ্বিতীয়ার্ধে ফেরে সমতায়। 78 মিনিটে গ্যাকপোর গোলে স্কোরলাইন 1-1 করে স্বাগতিকরা। গোল হজমের পরই তেতে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। 6 মিনিটের মধ্যে হ্যারি ম্যাগুয়ারের হেডে 2-1 গোলের জয় নিশ্চিত হয় ম্যানইউর। দর্শক, এখানেই শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।